একটি ক্ষুধার্ত পরিবার যখন তাদের প্রাণপ্রিয় গাভীটিকে কসাইখানায় বিক্রি করে দিল, তখন মাঝরাতে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা তাদের পুরো জীবন চিরকালের জন্য বদলে দিল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম দয়ালু গাভীর গল্প। পৃথিবীর বুকে কত রকমের গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে, তাকে কোনো হিসাব আছে। কিন্তু কিছু গল্প আমাদের হাসায়, আর কিছু গল্প ভাবায়, আর কিছু গল্প বুকের ভেতরে এমন এক অনুভূতি জন্ম দেয় যা বহু বছর পরে ম্লান হয় না। আজ আপনাদেরকে শোনাবো ক্যারিবিয়ান সাগরের বুকে জেগে থাকা সুন্দর একটি দ্বীপরাষ্ট্র কিউবার এক প্রাচীন লোককাহিনী। এই গল্প এক দয়ালু গাভীর, এক নিঃস্বার্থ মায়ের গল্প। সে অনেক অনেক বছর আগের কথা। কিউবার এক প্রত্যন্ত গ্রামে ছোট্ট এক কুটিরে বাস করত এক দরিদ্র কিশোর ও তার পরিবার। কিশোরের নাম ছিল রামন। রামনের সংসার ছিল তার স্ত্রী মারিয়া, তাদের একমাত্র ছোট সন্তান, এক ফোঁটা চাঁদের আলোর মতো সুন্দর এক ছেলে যার নাম ছিল মাত্তও। রামন আর মারিয়ার দিন কাটত প্রচণ্ড অভাব অনটনের মধ্যে দিয়ে। তাদের না ছিল কোনো বড় জমি জমা, না ছিল কোনো ধন সম্পদ, কিন্তু ঈশ্বরের কৃপায় তাদের গোয়ালে ছিল একটি মাত্র গাভী। গাভীতে গায়ের রং ছিল শরতের মেঘের মতো ধবধবে সাদা, আর তার চোখ দুটো ছিল মায়ায় ভরা। রামন আদর করে তার নাম রেখেছিল ব্লাঙ্কিতা। ব্লাঙ্কিতা শুধু একটি সাধারণ পশু ছিল না, সে ছিল সেই পরিবারের একজন সদস্য। মাত্তেওর জন্মের পর থেকে ব্লাঙ্কিতা যেন আরও বেশি আপন হয়ে উঠল। মারিয়ার বুকে তখন মাত্তেওর পর্যন্ত পর্যাপ্ত দুধ থাকতো না। তখন এই ব্লাঙ্কিতাই নিজে অমৃত সমদুধ দিয়ে বাঁচিয়ে রেখেছিল ছোট্ট মাত্তেওকে। মাত্তেও তখন এক বড় হলো। সে সারাদিন ব্লাঙ্কিতার চারপাশে ঘুরে বেড়াতো। অবশ শিশুটি যখন ব্লাঙ্কিতার গায়ে হাত বোলাতো, গাভীটি পরম শান্তিতে চোখ বুজিয়ে রাখত। কখনো কখনো মাত্তেও কপালে নিজের জিভ দিয়ে চাপত, যেন সে তারই নিজের সন্তান। কিন্তু গ্রামের এই মানুষের সুদিন তো আর চিরকাল থাকে না। প্রাকৃতিক নিয়ম বড়ই নিষ্ঠুর। আচমকায় সেই গ্রামীণ শান্ত জীবনে নেমে আসলো এক ভয়াবহ বিপর্যয়। হঠাৎ করে কিউবার সেই অঞ্চলে শুরু হলো এক চরম খরা। টানা কয়েক মাস আকাশ এক ফোঁটা মেঘের দেখা মিলল না। তীব্র রোদে মাঠে পর মাঠ ঘাস শুকিয়ে খড়খড় হয়ে গেল। নদী নালা খাল বিল সব শুকিয়ে তপ্ত বালুচরে পরিণত হলো। চাষাবাদের জমিটুকু ফেটে চৌচির হয়ে গেল। কৃষক রামনের ঘরে যা ছিল, জমানো খাবার ছিল, তা অল্প কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেল। চারদিকে তখন শুধু হাহাকার আর আর্তনাদ। খাবারের অভাবে গ্রামের মানুষরা দলে দলে গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যেতে লাগলো। কিন্তু রামন তার পৈতৃক ভিটেমাটি ছেড়ে কোথাও যেতে চাইল না। সে ভাবল, আজ না হয় কাল বৃষ্টি নিশ্চয়ই নামবে। কিন্তু না, বৃষ্টি এলো না। দিন দিন পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠল। ঘরে একদানা শস্য অবশিষ্ট ছিল না। ছোট্ট মাতেও ক্ষুধায় জ্বালায় দিন রাত কাঁদতে লাগলো। তার সেই কান্নায় রামন আর মারিয়ার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তাদের কিছু করার ছিল না। সবচেয়ে খারাপ অবস্থা হলো ব্লাঙ্কিতার। মাঠে কোনো সবুজ ঘাস নেই, নদীতে জল নেই, শুকে যাওয়া খড় আর গাছের পাতা খেয়ে কোনো মতো বেঁচে রইল সে। পুষ্টির অভাবে ব্লাঙ্কিতার দুধ দেওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। তার চামড়া হাড়ের সাথে লেগে গেল। মায়াবী চোখ দুটো কুটোরে ঢুকে গেল। কিন্তু তবু মাত্তেও যখন তার কাছে গিয়ে বসত, ব্লাঙ্কিতা তার সমস্ত শক্তি দিয়ে মাত্তেওর হাতটা চাটত, যেন সে বলতে চাইতো, কেঁদো না বাছা, আমি আছি তো। একদিন রাতে ঘরে চরম অন্ধকার। মাত্তেও ক্ষুধায় জ্বালায় কাঁদতে কাঁদতে
একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তখন শুকনো মুখটা দিকে তাকে মারিয়ার চোখের জল ধরে রাখতে পারল না। সে রামনের হাত ধরে কেঁদে উঠল। ওগো, এভাবে চললে আমাদের সন্তান না খেয়ে মারা যাবে, কিন্তু কিছু একটা করতে হবে। ঈশ্বরের দোহাই, মাতা ওকে বাঁচাও। রামন জানালার বাইরে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল। তার নিজের চোখেও জলে ভেজা। সে অত্যন্ত ভারী গলায় বলল, মারিয়া, আমি সব ভেবে দেখেছি, এই গ্রামে আর কোনো খাবার পাওয়া যাবে না। আমাদের বেঁচে থাকার জন্য আর একটা উপায় আছে। মারিয়ার চোখ মুছে জিজ্ঞাসা করল, কী উপায়? রামন মাথা নিচু করে বলল, আমাদের ব্লাঙ্কিকাতে শহরের কসাইখানায় বিক্রি করে দিতে হবে। কসাইরা তাকে চড়া দামে কিনে নেবে। সেই টাকা দিয়ে আমরা মাতেওর জন্য খাবার কিনতে পারবো, আর শহর থেকে দূরে কোথাও চলে যেতে পারবো। কসাইখানার নাম শুনে মারিয়ার বুকটা কেঁপে উঠল। সেই গাভীটি তার সন্তানকে দুধ খাইয়েছে, বড় করেছে, তাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া। মারিয়া বলল, না রামন, এটা আমরা করতে পারবো না। ব্লাঙ্কিতা আমাদের পরিবারের অংশ, ও আমাদের বিপদের বন্ধু। রামন মারিয়াকে জড়িয়ে ধরল, বলল, আমি জানি মারিয়া, আমি জানি, কিন্তু ব্লাঙ্কিতাকে না বেচলে কাল আমাদের মাতেও না খেয়ে মারা যাবে। তুমি বলো, একজন মা বাবার হিসাবে আমরা কি আমাদের সন্তানকে চোখের সামনে মরে থেকে দেখতে পারি? তাছাড়া ব্লাঙ্কিতাও তো এই খরায় কার জল না খেয়ে কয়েকদিন এমনিতেই মারা যাবে। জানালার বাইরে গোয়াল ঘরে দাঁড়িয়ে ব্লাঙ্কিতা বোধ হয় তাদের সব কথা শুনতে পাচ্ছিল। রাতে সেই নিস্তব্ধতা, মানুষের ভাষা না বুঝলেও প্রিয়জনের মনের কথা, কষ্ট, কান্না ভাষা সে ঠিকই বুঝতে পেরেছিল। সে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ ডাক দিল, কিন্তু মৃদু, কিন্তু অত্যন্ত কঠিন এক ডাক। পরদিন সকাল হলো। রামন একটা শক্ত দড়ি দিয়ে গোয়াল ঘরে গেল। ব্লাঙ্কিতার গলায় দড়িটা বাঁধার সময় রামনের হাত দুটো কাঁপছিল। সে ব্লাঙ্কিতার চোখের দিকে তাকাতেই পারছিল। ব্লাঙ্কিতা কিন্তু কোনো বাধা দিল না। সে শান্তভাবে রামনের পিছনে পিছনে হাঁটতে শুরু করলো। মারিয়া কুটিরের দরজায় দাঁড়িয়ে আঁচলের মুখ ঢেকে কাঁদছিল, কিন্তু ছোট্ট মাতেও তখন ঘুমে বিভোর। সেও জানতো না যে তার খেলার সাথী, তার পরম প্রিয় ব্লাঙ্কিতা চিরকালের জন্য চলে যাচ্ছে। রামন ব্লাঙ্কিতাকে নিয়ে দীর্ঘ পথ পেরিয়ে শহরের একটা কসাইখানায় এসে পৌঁছালো। কসাইখানার মালিক ব্লাঙ্কিতার রোগা শরীর দেখে একটু উচ্ছ্বসিত করলো, কিন্তু তার সুন্দর বড় চোখ, সাদা চামড়া দেখে শেষ পর্যন্ত ভালো দামে কিনে নিতে রাজি হলো। রামনের হাত যখন রূপোর মুদ্রায় থোলাটা তুলে দেওয়া হলো, রামনের মনে হলো সেই মুদ্রাগুলো যেন তপ্ত কয়লার মতো তার হাত পুড়িয়ে দিচ্ছে। টাকাটা পকেটে নিয়ে রামন একমতো শেষবারের মতো ব্লাঙ্কিতার দিকে তাকালো। ব্লাঙ্কিতা তখন শান্তভাবে দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, শুধু আসে এক অসীম করুণ ভালোবাসা। রামন আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে উল্টো ঘুরে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। কসাইখানার মালিক ব্লাঙ্কিতাকে একটা অন্ধকার ঘরের ভিতর নিয়ে গিয়ে অন্যান্য পশুদের সাথে বেঁধে রাখলো। পরদিন ভোরে তাকে জবাই করা হবে। এদিকে দুপুর গড়িয়ে বিকাল হলো। রামন বাজার থেকে প্রচুর খাবার, চাল, আটা আর ফলমূল
কিনে বাড়ি ফিরল। মারিয়া তড়িঘড়ি করে রান্না করলো। মাতেও পেট ভরে কে খাওয়ানো হলো। অনেক দিন পর মাতেও মুখে হাসি ফুটল, কিন্তু রামন আর মারিয়ার গলায় ভেতর দিয়ে খাবার গিলছে না। প্রতিটা লোকমা যেন তাদের অপরাধী করে তুলছে। তারা ভালো করেই জানতো এই খাবারের মূল্য কী। রাত নেমে এলো। সারা দিনের ক্লান্তির পর মাতেও ঘুমিয়ে পড়ল। রামন আর মারিয়াও বিছানায় গেল, কিন্তু অপরাধ বোধে তাদের চোখে ঘুম নেই। ঠিক মাঝরাতে যখন পুরো পৃথিবী নিঝুম, হঠাৎ করে রামনের বাড়ির বাইরে এক অদ্ভুত শব্দ শোনা গেল। মারিয়া ধর ফর করে বিছানায় উঠে বসল। সে রামনকে ডেকে তুলল। ওগো, শুনছ? কিসের যেন আওয়াজ পাচ্ছি বাইরে। রামন বলল, তোমার ভুল হচ্ছে মারিয়া, এই মাঝরাতে কে আসবে? কিন্তু তখন আবার সেই চেনা ঢাক ভেসে এলো। আম্বা, আম্বা, আম্বা। এই ডাক অন্য কারো হতে পারে না, এটা তো ব্লাঙ্কিতার ডাক। রামন আর মারিয়া দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। চাঁদের আলোয় তারা যা দেখল তা বিশ্বাস করতে তাদের চোখ সায় দিচ্ছিল না। তাদের কুটিরের সামনে দাঁড়িয়ে আছে ব্লাঙ্কিতা। হ্যাঁ, সে ধবধবে সাদা গাভীর ব্লাঙ্কিতা, কিন্তু এ কি? তার শরীর থেকে যেন এক অলৌকিক মৃদু আলো বের হচ্ছে। কষাইখানার সেই দড়িটা তার গলায় ছেঁড়া অবস্থায় ঝুলছে। সে কোনোভাবে দড়ি ছিঁড়ে কষাইখানা থেকে পালিয়ে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে আবার সেই চেনা ঠিকানায় ফিরে এসেছে। মারিয়া আর তা নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে ব্লাঙ্কিতার গলায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং বলল, ক্ষমা করে দাও আমাদের ব্লাঙ্কিতা, আমরা খুব পাপ করেছি, আমাদের এই স্বার্থবাতার জন্য আমাদেরকে ক্ষমা করে দাও। রামন হাঁটু ঘেরে বসে ব্লাঙ্কিতার পায়ে হাত দিয়ে কাঁদতে লাগলো। ব্লাঙ্কিতার পরম মমতায় মারিয়া রামন এর মাথা চাটতে লাগলো। তার চোখ দিয়ে তখন জলের ধারা বেয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে ঘরের ভিতর থেকে মাতেও জেগে উঠে বাইরে চলে আসলো। তার প্রিয় ব্লাঙ্কিতা দেখে সে খুশিতে চিৎকার করে উঠল, ব্লাঙ্কিতা, তুমি এসে গেছো। মাতেও দৌড়ে এসে ব্লাঙ্কিতাকে জড়িয়ে ধরল। ব্লাঙ্কিতা মাতেওকে আদর করার পর ধীর পায়ে হেঁটে গিয়ে গোয়াল ঘরে ঠিক মাঝখানে দাঁড়ালো। তারপর সে রামন আর মারিয়ার দিকে এমন তাকালো যেন সে তাদের পিছু কিছু বলতে চাইছে। সে তার পা দিয়ে মাটিতে আঘাত করতে লাগলো। রামন বুঝতে পারল ব্লাঙ্কিতা তাকে মাটি খুঁড়তে বলছে। রামনের ঘরে গিয়ে একটা কোদাল নিয়ে আসলো। ব্লাঙ্কিতা সেখানে দাঁড়িয়েছিল, সেখানে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুটা মাটি খোঁড়ার পর কোদালের ফলা শক্ত কিছু একটা আঘাত লাগলো। রামন হাত দিয়ে মাটি সরিয়ে দেখলো সেখানে মাটি নিচে চাপা পড়ে আছে এক বিশাল প্রাচীন মাটির পাত্র। রামন আর মারিয়া মিলে পাত্রটি উপরে তুলে নিয়ে আসলো। যখন তারা পাত্রের মুখটা খুলল, তাদের চোখ ধাঁধিয়ে গেল। সেই পাত্রের ভিতরে ভর্তি ছিল চকচকে সোনা আর রূপার প্রাচীন মুদ্রা। বহু বছর আগে হয়তো কেউ সেই গুপ্তধন মাটির নিচে লুকিয়ে রেখেছিল, যা আজ ব্লাঙ্কিতা তাদের সন্ধান দিল। রামন আর মারিয়া ইতস্তত স্তম্ভিত হয়ে গেল। তারা কান্নায় ভেঙে পড়ল। যে গাভীটি তারা ক্ষুধার জ্বালায় মাত্র
কয়েক টাকার জন্য বিক্রি করে দিয়েছিল, সেই গাভীটি তাদের চিরজীবনের জন্য ধনী করে দিল, তাদের অভাবের অবসান ঘটালো। তারা যখন কৃতজ্ঞতার জানানোর জন্য বাঙ্কিদার দিকে ফিরল, তখন দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। ব্লাঙ্কিতার সারা শরীর থেকে এক তীব্র পবিত্র আলো বের হতে শুরু করছে। সেই আলোয় পুরো চারপাশ দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। ব্লাঙ্কিতার জীর্ণশীর্ণ রোগা শরীরটার নিমেষের মধ্যে এক দেবীর মতো সুন্দর আর জ্যোতিময় রূপ ধারণ করল। সে তার মায়াবী চোখ দুটো দিয়ে শেষবারের মতো মাতেও, মারিয়া আর রামনের দিকে তাকালো। তার সেই দৃষ্টি ছিল পরম আশীর্বাদ। তারপর ধীরে ধীরে সেই জ্যোতিময় গাভীটি আলোর বিন্দুতে পরিণত হয়ে আকাশের দিকে উঠে গেল আর রাতের তারাদের মাঝে মিলিয়ে গেল। ব্লাঙ্কিতা আর নেই। সে ছিল আসলে এক দয়ালু আত্মা, যা ঈশ্বর পাঠিয়েছিলেন এই পরিবারটিকে পরীক্ষা করতে এবং রক্ষা করতে। সেই গুপ্তধনে টাকা দিয়ে রামন ও আর মারিয়ার দুঃখ দিন শেষ হলো। খরা কেটে যাওয়ার পর তারা সেই গ্রামের গরিব মানুষদের সাহায্য করল, সবার মুখে অন্ন তুলে দিল। তারা ব্লাঙ্কিতার স্মৃতিকে সেই গোয়াল ঘরের জায়গায় একটি সুন্দর স্মৃতিস্তম্ভ তৈরি করলো। সেখানে প্রতিদিন তাজা ফুল দেওয়া হতো। মাতেও বড় হয়ে এক দয়ালু মানুষ হয়েছিল। সে সারা জীবন পশু পাখিদের ভালোবাসত আর আগলে রাখত। হ্যালো বন্ধুরা, আজকে এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.